বন্ধুগণ, আজকে আবার আপনাদের সামনে আসলাম। আপনাদের সঙ্গে আমরা দৈনন্দিন বিষয়াদি শেয়ার করে থাকি, কালকেও আমরা করেছি। আজকে দিনটা আসলে সকালটা শুরু হয়েছে একটা এক্স মেসেজ দেখে। এক্স মানে হলো টুইটার, যেটা ছিল সেটা এখন নাম হয়েছে এক্স। এক্সে একটা বার্তা পাঠিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেট। তিনি একটা বার্তা পাঠিয়েছেন এবং ওই বার্তায় বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর ইউনূসের সরকারকে যে তারা যে শপথ গ্রহণ করেছেন সেটাকে স্বাগত জানিয়েছেন এবং সেই সরকারের সঙ্গে তারা কাজ করবেন। এখানে এমনকি ইউনূস সাহেব যে বলেছেন যে সবাই শান্ত থাকুন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, একটা গণতন্ত্র বা সমৃদ্ধ প্রসপারাস বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করবে, এই সরকারের সাথে কাজ করবে। তো এই বার্তাটায় আমি তো কিছু অবাক হই নাই, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সাহেব বা মানে যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, মিত্র ব্যক্তি। সুতরাং এছাড়াও যে উপদেষ্টা পরিষদটা করা হয়েছে, সেই প্রত্যেক উপদেষ্টা পরিষদেরও অধিকাংশ লোকই যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে বাংলাদেশে পরিচিত। তো সেই দিক থেকে শুধু না, আপনারা জানেন যে দীর্ঘদিন যে সরকারটা ছিল, প্রায় 15 বছর, শেখ হাসিনা সরকার, সেই সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। যুক্তরাষ্ট্র না, এন্টায়ার ওয়েস্ট, মানে এটাকে আমরা বলি যে পশ্চিমের সাথে বিযুক্ত সরকার ছিল। এখন ওই সরকার ছিল মূলত, শেখ হাসিনার সরকার ছিল মূলত ভারতের সাথে সম্পর্কের ভিত্তিটা ছিল সবচেয়ে মজবুত। এছাড়া চায়না, জাপান, ইদানিং থাইল্যান্ড, এই সমস্ত ইস্ট এশিয়ার দেশগুলির সাথে বা মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে এইভাবে একটা সম্পর্কে তারা ছিলেন, কিন্তু পশ্চিমা দেশগুলির সাথে তাদের সম্পর্কের মানে শেখ হাসিনা সরকারের সম্পর্কটা ভালো ছিল। ইউনূস সাহেব পশ্চিমাদের খুবই পছন্দের মানুষ। সেই দিক থেকে ব্লিংকেন তো তাকে অভিনন্দন জানাবেন, স্বাগত জানাবেন, সেটা খুবই স্বাভাবিক, অবাক হওয়ার কিছুই নাই। এবং এই সরকার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আগের সরকারের সঙ্গে যে পশ্চিমাদের যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ করে এই প্রফেসর ইউনূসের সরকার পশ্চিমাদের সাথে স্ট্রং রিলেশন করবেন, সেটাতে তো কোনো ডাউট নেই। এবং একই সঙ্গে আমি বলবো যে অন্যান্য দেশগুলিও এই অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও অভিনন্দন জানিয়েছেন। ইউনূস সাহেবকে ব্যক্তিগতভাবে তো ওনারা পছন্দ করেন। দেশটাতে আবার শেখ হাসিনা নিজে এখন আশ্রয়ে আছেন, তা সত্ত্বেও তারা অভিনন্দন জানিয়েছে সবার আগে, যাতে কোনো মিসট্রাস্ট সৃষ্টি না হয়। কারণ আমাদের দুই দেশের মধ্যে নানা রকম যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, অনেক কিছুই সম্পর্কটা আছে। সেই জন্য সরকারি এখানে ক্ষমতায় থাকে, তাদেরকে ওনারা কাজ করে। চায়নাও একইভাবে স্টেটমেন্ট দিয়ে তাকে সরকারকে গ্রহণ করেছে। অন্যান্য দেশগুলি থেকে ক্যানাডা, আমি দেখলাম ক্যানাডা থেকে একইভাবে বিবৃতিটা আসছে। পশ্চিমারা যেহেতু আসে, সুতরাং ক্যানাডা তো থাকবে, সেটা স্বাভাবিক। সেইটার পরে আজকে দিনের একটা বড় ঘটনা ছিল যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
এবং তার উনি সহ মোট 7 জন বিচারপতি যারা আপিল বিভাগে আছেন তারা পদত্যাগ করেছেন। এবং এটা কিছুটা নাটকীয়তা ছিল যে প্রথমে উনি ফুল কোর্ট ডেকেছিলেন, তারপরে বৈঠক স্থগিত হয়ে যায় এবং ওনারা যে পদত্যাগ করেন সেই জন্য ছাত্ররাও মোটামুটি আদালতের চারপাশে ঘিরে যেসব ছাত্ররা এই আন্দোলন করেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা এবার তার আমলে যিনি প্রধান বিচারপতি অবনীন্দ্র হাসানের পদ থেকে দিলেন এবং শেষমেশ সেই পদত্যাগ হয়েছে এবং নতুন একজন বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। ওনার নাম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী ছিলেন। তো ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে, উনি আপিল বিভাগে পরে উন্নীত হয়েছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি ছিলেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি এবং জ্যেষ্ঠ হাইকোর্ট বিভাগের শীর্ষ 1 নম্বর বিচারপতি ছিলেন। তাকে সম্ভবত আপিল বিভাগে পদোন্নতি দিয়ে দ্রুততার সঙ্গে প্রধান উপদেষ্টা হয়ে এটা রাষ্ট্রপতি এই নিয়োগটা দিয়েছেন। এটা তারা নিয়োগ দিয়েছেন আমাদের বাংলাদেশের সংবিধানের 95(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে। রাষ্ট্রপতি তো নিয়োগ দিয়ে থাকেন বিচারপতিদের, এটা তো আমরা সবাই জানি। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পরামর্শ সেটাই হয়েছে, এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় যে ঘটনাটা আজকে সবচেয়ে মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক একটা আবেগের ঘটনা, শোকাবহ ঘটনা, সেটা হলো যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি রংপুরে আবু সাঈদের বাড়িতে গিয়েছেন এবং তার পরিবারকে সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং উনি তারপরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবু সাঈদ, তাকে সেখানে গিয়েছেন। আবু সাঈদ একটা নাম যেটা আপনারা সবাই জানেন, যে এই আন্দোলনে একেবারে চোখের সামনে বুক পেতে গুলি বরণ করে নিয়েছেন আমি বলবো, এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার এই মৃত্যুর পরই সারা দেশে একটা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং যার শেষ পরিণতি, যেটা একটা কোটা আন্দোলনের মাধ্যমে, চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের আন্দোলন, শেষ পর্যন্ত একটা সরকারের পতন ঘটিয়ে দিল এবং এই আন্দোলনের পুরো ভাগে ছিলেন ছাত্ররা। তো সেইটার একেবারে অনেক মানুষই শহীদ হয়েছেন, কিন্তু আবু সাঈদের যে মৃত্যু সেটাই সবচেয়ে বেশি না দিয়েছিল। তো প্রধান উপদেষ্টা যথার্থই শপথ গ্রহণের একদিন পর, আজকে ছুটির দিন ছিল, 1 দিন পর তিনি আবু সাঈদের বাড়িতে যেখানে পরিবারবর্গের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া অন্যান্য উপদেষ্টারাও নানা রকম কথাবার্তা বলেছেন। কালকে প্রথম কার্য দিবস, তারা হয়তো সচিবালয়ের দপ্তরে যাবেন। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিছুটা কথা বলেছেন যেটা মানুষের মধ্যে একটা জানার আগ্রহ ছিল যে এই সরকার মেয়াদ কতদিন হবে। তো উনি কোনো মেয়াদের কথা বলেন নাই, উনি বলছেন যে সংস্কার করা হবে বিভিন্ন ক্ষেত্রে, সেই সংস্কার কার্যক্রম করতে হয়তো সময় লাগবে। আর এই জিনিসগুলি হয়তো ওনাদের কথা থেকে এসছে। বিশেষ করে আন্দোলনের সময় যারা গ্রেফতার হয়েছিলেন, এইসব গ্রেফতারকৃত সবার মুক্তি মোটামুটি 3 কার্য দিবসে দ্রুততর সময় সম্পাদন করা হবে, এইসব কথা বলেছেন প্রফেসর আসিফ নজরুল। তো আজকের দিনটা প্রধান এই ঘটনা, কারণ একটা বন্ধের দিনে এসে
এর চেয়ে বড় কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি। মোটামুটি এই ছিল আজকের দিনের ঘটনা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।